আচ্ছা, শুরু করে দিই। কারণ আজকে এসেছি আমি অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান 50তম পর্বে আজকে পৌঁছে গেলাম। বলেছিলাম 50টি লাইভ করব এবং সময় নিয়েছিলাম একটু দেরিতে আসবো করেই, কারণ অন্যান্য কমিটমেন্ট ছিল, অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। এছাড়া সরস্বতী পুজো ছিল। সরস্বতী পুজোয় তো সবাই আমরা মায়ের আরাধনা করি এবং বইপত্র দেওয়া থাকে, গিটার যে যে বাদ্যযন্ত্র বাজান তারও আমরা পুজো করি। সবটা নিয়েই আর কি ভালো থাকা। তারপর শীতল ষষ্ঠী, কেউ কেউ গতকাল পুজো করেছেন, কেউ বা গত পরশু পুজো করেছেন, 2 তারিখে করেছেন বা কেউ 3 তারিখে, তাই তো। তা দেখতে দেখতে 50টি পর্বে পৌঁছে গেলাম আমি, এবং বলেছিলাম 50টি পর্বে আসবো এবং সেই লাইভের উদযাপন হবে। 50টি পর্বই আমার শেষ পর্ব, অন্তিম পর্ব আজকে লাইভের। এই যে এতদিন ধরে আমার জার্নিটা চলেছে, বহু কয়েক মাস ধরে চলেছে, এবং অনেক নিয়মিত শ্রোতা বন্ধুরা এসে গিয়েছিলেন। থ্যাংক ইউ ইফুল রানা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে এসেছো এবং আমার সঙ্গে থেকেছো, একটা পরিবারের মতো তৈরি হয়ে গিয়েছে তোমরা, এবং বৃত্ত তৈরি হয়ে গিয়েছিল এই 50টি পর্ব যে আমি করছি, একটা একটা করে যে এগিয়ে গিয়েছিলাম। আজকে কিন্তু আমার এই অন্তিম পর্ব, এবং অনেক বন্ধুরা আমাকে ইনবক্স করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, তোমার 50টি পর্ব কবে হবে। আমি বলবো না, আমার অনেকজন বন্ধু রয়েছেন, কিছু ফলোয়ার্স রয়েছেন, সবাই আমাকে করেছে। আমি মানুষ চিনলাম, জানলাম, বুঝলাম। এতগুলো পর্ব যে আমি লাইভ করলাম, তাতে কি হলো, আমি অনেক মানুষকে চিনতে পারলাম। বিশ্বাস করুন, এভাবেই তো মানুষ চেনা যায়। তা আগামীকাল ইচ্ছে আছে বইমেলাতে যাওয়ার, কিন্তু মাঝে মাঝে মনে হয় ভিড়ে নয় নিড়ে থাকি। মাঝে মাঝে এটা মনে হয় নিভৃতে যদি আমি যাপন করতে পারি এবং কিছু কিছু বার্তা চর্চা করে যদি পৌঁছে দিতে পারি, সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হয়। তাও ইচ্ছে করে কিছু মানুষদের সঙ্গে একটু দেখা করতে, ভালো লাগা ভালোবাসা বিনিময় করতে, অবশ্যই সাহিত্যকে ঘিরেই। তাই জন্য হয়তো আমি কাল যেতে পারি বইমেলায়। তোমরা যদি কেউ যাও বইমেলায়, অবশ্যই আমাকে জানিও, ইনবক্স করো, হোয়াটসঅ্যাপ করো, মেসেঞ্জারে লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তা যেটা বলছিলাম, 50তম পর্বে চলে এসেছি। ইফুল রানা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমরা দেখো। কৌশিকী ভট্টাচার্য, থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমাদের ভালো লাগা, তোমাদের ভালোবাসা আমি পেয়েছি এবং পাচ্ছি। একটা মজার ঘটনাও ঘটেছে আমার সঙ্গে, যেটা হচ্ছে অনেকেই আমাকে বলেছেন লাইভটা শুনছি না, দেখছি না, কি করব বলুন। আমার এই লাইভের জন্য আমি অনেকটা সময় দিয়েছি। শুধু লাইভে এসে বসে গেলাম তা তো হয় না, আমাকে নানান রকম বই টই পড়াশুনো করতে হয়, জোগাড় করতে হয়, কবিতা কি বলবো কি না বলবো সবটাই ভাবতে হয়, এবং ভাব প্রকাশ করতে গেলে নিজেকে তো পড়াশুনো করতে হবে। এবং আমার তো 24টা ঘন্টা, এবং সংসারটা সামলে আমি সমস্ত কাজকর্মগুলো করি, আর অন্যান্য কমিটমেন্টগুলো থাকে, কমিটমেন্টগুলো করেই তারপর লাইভে আসা। অনেকগুলো দিন আমি সময় নিয়েছিলাম। তা আজকে এসে গেলাম 50টি পর্বের উদযাপন করতে তোমাদের সঙ্গে, তোদের সঙ্গে, আপনাদের সঙ্গে। অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান আজকে আমার লাইভের অন্তিম পর্ব। আজকে কিছু কবিতা আমি বেছে নিয়েছি এবং স্বরচিত কবিতাও আমি আজকে পাঠ করব। তার সঙ্গে বিশিষ্ট কবি সুবোধ সরকারের কবিতা, যারা অনেকেই এই কবিতাগুলো বলেন না, কিন্তু আমি পড়েছি, আমি পড়েছি এবং সেগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। বহুশ্রুত কবিতা তো সবাই বলছেন, সবাই পড়ছেন, এবং নানান জায়গায় নানান মঞ্চে কবিতা আবৃত্তি হচ্ছে ওনার কবিতা, এবং কয়েক মিলিয়ন্স ভিউয়ার্স হয় আমি জানি। কিন্তু আমি যে কবিতাগুলো আজকে বেছে নিয়েছি বা বলবো তোমাদের সামনে ঠিক করেছি, একদমই অনেক কবিতা আনটাচড রয়েছে, অনেকেই বলেন না, কিন্তু আমি আজকে বলবো ঠিক করেছি, এবং স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে তোমাদের কাছে আমার এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
অসময় আড্ডার সঙ্গে সোনালীর শিরোনামে অনুষ্ঠান আবারও তোমাদেরকে জানাই আন্তরিকভাবে স্বাগত, অভিনন্দন এবং শুভেচ্ছা। এই যে ভালোবাসাটা পাচ্ছি, হ্যাঁ, শূন্যতেই শেষ শরীফ এলাহি কি লিখেছো, একলা আমার কাছে ছিলে তুমি যবে ভালোবাসার সাত সাগর রেখেছি তোমার খুবই যত্ন করে এই হৃদয়ের স্থলে। কথায় কথায় অনেক কথা হতো, কথা দিয়ে হারিয়ে গেলে কোন কথার ছলে, কথাহীন আজ তুমি একলা রেখে কেমন আমায় শূন্য করে গেলে। কাউকে শূন্য করিনি, আমি সবার হৃদয়ে আছি এবং হৃদয়ে আমি থাকবো। তোমরা যদি আমাকে ভালোবাসো, হ্যাঁ, আমি দেখি কতটা কি করতে পারি, দেখি কতজন আমার সঙ্গে তোমরা থাকলে, এবং এভাবে অনেক মানুষকে চেনা যায়। সরস্বতী পুজোর দিন আমরা পরশুদিন সরস্বতী পুজো করেছি 2 ফেব্রুয়ারি, নাকি আজকে কত তারিখ, হ্যাঁ আজকে তো 4th, হ্যাঁ 2 ফেব্রুয়ারি। তো সেজে গুজে তো সবারই ভালো লাগে না সাজতে। আর তখন আমি দেখছি কিছু কিছু মহিলারা ঠিক পছন্দ করে না, জানো তো, ভেতরে ভেতরে জেলাসি থাকে। আমার যেখানে আমার হাজবেন্ড আমাকে বকতো, ধরো কেউ একজন ছবি তুলছে, ঠিক আছে, তার হাজবেন্ড তাকে ছবি তুলে দিচ্ছে বা তার বন্ধু তাকে ছবি তুলে দিচ্ছে, কথার কথা বলছি আর কি। এটা আমি অনেক জায়গাতেই দেখেছি। কি করে, ফট করে তোমার পেছনে চলে আসে বা সাইড দিয়ে চলে গেল, মানে ডিস্টার্ব করে যাতে প্রপারভাবে ছবিটা না হয়। এটা কেন যেটা করে তা আমার ক্ষেত্রে আমি দেখেছি, যদি অন্য কেউ ছবি তোলে আমি চেষ্টা করি সেই পাশ দিয়ে না যেতে বা পেছন দিয়ে যেতে, যাতে তার ছবিটা ডিস্টার্ব না হয়। কিন্তু অনেকে ইচ্ছাকৃতভাবে সামনে দিয়ে চলে যায়। হ্যাঁ, মানে আমি এটা অনেক ক্ষেত্রে দেখেছি, শুধুমাত্র আমি বলবো না আমাদের এখানেই দেখেছি, আমি আরো অনেক জায়গায় দেখেছি। এটা কেন? তার মানে তো প্রকৃত শিক্ষা হয়নি, তার মানে তার প্রকৃত শিক্ষা হয়নি, তার মানে বইটা সে ঠিকমতো পড়েনি। বই পড়ে শিক্ষা এবং দৈনন্দিন জীবন থেকে শিক্ষা নিতে গেলে অনেক অনেক বড় মনের মানুষ হতে হবে। এবং এই জিনিসটা কিন্তু আমি কখনো কারোর সঙ্গে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত, এতগুলো বয়স পেরিয়ে গিয়েছে, আমার অনেকগুলো বসন্ত পেরিয়ে গিয়েছে, কিন্তু আমি কারোর সঙ্গে এরকম কাজটা কিন্তু করিনি। কেউ যদি ছবি তুলছে বা কেউ যদি কোনো একটা কাজ করছে, কেউ যদি কোনো একটা কাজ করছে, আমি কিন্তু সেটা কিন্তু তাকে ডিস্টার্ব করিনি, তাকে তার মতো করতে দিয়েছি, তার জন্য পথটা ছেড়ে দিয়েছি, কিন্তু তাকে ডিস্টার্ব করিনি। তা এগুলোই তো শিক্ষা। চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলে না? পড়াশুনো করে আমরা শিক্ষা কাকে বলবো? কাউকে অপমান করব, কাউকে বাজে কথা বলবো কেন? হ্যাঁ, বিহেভিয়ার এমন করবো সবসময়, তো দেখবেন কথা দিয়ে অপমান করা যায় না, করে না, অনেকে বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও অপমান করে। আর আমি ঠিক করেছি আমার সঙ্গে যে যেরকম ভাবে বাজে বাজে ব্যবহার করবে আমি ঠিক সেগুলোই তার সঙ্গে সেরকম ভাবে করবো, ভেবে রেখেছি। জানি না, হয়তো সামনাসামনি দেখা হলে করবো না, ওই শিক্ষাটা বারবার মানে ইয়ে দেয় না, হৃদয়ে ধাক্কা দেয়, সেটা একটা বড় ব্যাপার। তা যেটা বলছিলাম আর কি, এরকম মানুষজন আছে সামনের দিক দিয়ে চলে যাবে, ফটো তুলতে দেবে না, কোনো একটা ভিডিও হচ্ছে ধরুন ফট করে চলে যাবে, ডিস্টার্ব করবে, বা প্রচণ্ড চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলবে আপনার কথাটাকে কাটবার জন্য, এবং আশেপাশে এমনভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলবে যে একটা মানে একটা বাজে একটা পরিবেশ ক্রিয়েট করবে। এটা আমি দেখেছি, এটা অনেকেই করে আর কি। তারা মনে করেন যে তারা মনে হয় খুব চালাক এবং আমরা বোকা, আমরা সেটার প্রতিবাদ করি না, সেটা আমাদের শিক্ষা, সেই জন্য প্রতিবাদ করি না। কিন্তু জানেন তো, অনেকের সাথে কথা হয় আমার, 20 বছর আগে যে বিহেভিয়ারটা তারা করেছিলেন কারোর সঙ্গে, সেই পরবর্তীকালে 20 বছর পর কিন্তু ফিরে আসে। সুতরাং মানুষের জীবন তো একটাই, এবং ভালো ব্যবহার করা উচিত। এবং কেউ যদি আপনাকে অপমান না করছে, হ্যাঁ, আপনি তাকে অপমান করতে যাবেন না। আমার মতে আপনি নিজের কাজটা নিয়ে ওয়াকিবহাল থাকুন, আপনি নিজের কাজটা খুব ভালো করে করুন, যে কাজটা আপনি করছেন সেই কাজটা করুন, এবং অন্যদেরকে কাঠি করার তো দরকার নেই। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি দেখেছি সরস্বতী পুজোর দিন, মানে আমি একটা ফিল করলাম, দেখতেই পাবেন আমার সোশ্যাল মিডিয়াতে অনেক ফটো পোস্ট আছে, এবং আমি নিজেকে সুন্দরভাবে রাখতে পছন্দ করি, কারণ আমার মনে হয়
যে নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখাটাও একটা আর্ট। কারণ তাহলে আপনি মনে হয় পড়াশোনাটাও ঠিকমতো করতে পারবেন। যে কোনো কাজই করতে গেলে আগে আপনাকে নিজেকে গোছাতে হবে, বা তোমাদেরকে নিজেকে গোছাতে হবে, তোদেরকে নিজেকে গোছাতে হবে। আমি এটা কেন বলছি, আমার থেকে অনেক ছোট ছোট ভাই বোনেরা তো থাকবে যারা লাইফটা দেখবে। আমি সমবয়সী যারা রয়েছে এবং যারা আমার থেকে বড়, মানে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তাদের জন্য এই কথাগুলো আমি বলছি না, কারণ এই লাইফটা তো আর্কাইভে থেকে যাবে। আজকে যেহেতু 50টি পর্বের মানে অন্তিম পর্ব, তাই জন্য বলে নি আমার মনের কথাগুলো। তা এই জন্য এই শিক্ষাটা আমি এই জন্য দিচ্ছি, ছোট ছোট ভাই বোনদের ক্ষেত্রে দিচ্ছি। নিজেকে গুছিয়ে রাখাটা কিন্তু একটা বড় আর্ট, এবং নিজেকে গোছাতে গেলে অবশ্যই তোমাকে সেরকম মেন্টালিটি হতে হবে। কারণ কাউকে দেখে সেটা আপনি বা তুমি বা তোরা একদিন করতে পারবে, 2 দিন করতে পারবে, 3 দিন করতে পারবে, কিন্তু দিনের পর দিন যে নিজেকে গোছানোর যে একটা প্রবণতা এবং নিজেকে ভালো রাখার যে সে চেষ্টা, সেটা কিন্তু একদম ভেতর থেকে আসতে হবে। তাহলেই কিন্তু আপনার এটা সম্ভব। কারণ আমি এটা বরাবর দেখেছি, নিজেকে গুছিয়ে রাখতে পারলেই তবেই তুমি পাশের মানুষটিকে গোছাতে পারবে, পাশের মানুষটিকে গোছাতে পারলেই সংসার গোছাতে পারবে, সংসার গোছাতে পারলেই তুমি প্রতিবেশীকে গোছাতে পারবে, প্রতিবেশীকে গোছাতে পারলেই সবটাই। আর বললাম না, তাই জন্য কি হয়, আগে নিজের প্রতি কনসেন্ট্রেট করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। ভালো রাখা মানে শুধুমাত্র সেজে গুজে থাকা নয়, ভালো থাকা মানে ডিসিপ্লিন ওয়েতে লাইফটাকে লিড করা। তার জন্য যা যা করণীয় সেটা অবশ্যই করবে, কোনো রকম কাউকে অপমান না করে। ছোটদেরকে বললাম আমি কথাগুলো। আজকে 50টি পর্ব, 50তম পর্বে পৌঁছে গেলাম। শরীফ এলাহি সৌরভ, কেমন আছেন দিদি? আমি খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, এবং দেখতে দেখতে 50টি পর্বে আমি পৌঁছে গেলাম। এবং তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতায় আমি পথ চলেছি, আর অনেক দিন ধরে চলছে। আমি ভাবতে পারছিলাম না, পারিনি যে আমি এতগুলো পর্ব করতে পারবো, কিন্তু করে ফেললাম এতগুলো পর্ব। এবং ঠিক করেছি আজকে একটু নতুন ধরনের কবিতা পড়বো, যে কবিতাগুলো আমি আগে কোনোদিনও পড়িনি। এবং বহুশ্রুত কবিতা তো সবাই শুনেছো, অনেক আবৃত্তি শিল্পী, অনেক বাচিক শিল্পীরা বলেছেন, কবিতা বলেছেন, প্রচুর হাততালি পেয়েছেন, এবং জেলায় জেলায় কবিতা আবৃত্তি করেছেন সুবোধ সরকারের কবিতা, এবং কয়েক মিলিয়ন্স ভিউও হয়েছে। আমি জানি, আমি আজকে স্বরচিত কবিতার ডালি নিয়েছি, এবং সুবোধ সরকারের অনেকগুলো কবিতা যেগুলো আমি তোমাদের কাছে আমার লাইভের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। একটু অন্য ধরনের কবিতা। কবিতাটির নাম হচ্ছে ফুসফুস। কবিতাটির নাম ফুসফুস, সুবোধ সরকারের লেখা। আমার দুটো, তোমারও দুটো ফুসফুস, একটা রাম, একটা রহিম। একটা কেটে ফেলতে হবে, ভাবলে আমার হাত ঠান্ডা, পা হয়ে যায় হিম। আমার দুটো, একটা রাম, একটা রহিম। আমার দুটো, তোমারও দুটো ফুসফুস। আকাশ থেকে বলেছিলাম, সেদিন ছিল আকাশ রিমঝিম, ওগো মানুষ, আমিও কিন্তু মানুষ। আমার দুটো, একটা রবি শঙ্কর, আর একটা হলো করিম। দুজনই আমার গান, দুটোই আমার গান, ওগো দুটোই আমার গান। একটা হলো বিদ্যা বালন, একটা শাহরুখ খান। কবিতাটির নাম ফুসফুস, লিখেছেন কবি সুবোধ সরকার। আজকে ওনার কবিতার ডালি নিয়ে বসেছি, এবং অনেকগুলো কবিতাই আমি পড়ব আজকে ওনার। তার সঙ্গে স্বরচিত কবিতা থাকবে, কারণ আজকেই তো অন্তিম পর্ব, 50টি পর্ব। আর ভাবলাম এই কবিতাগুলো বলি। আজকে আমি সেজেছি, টিপও পড়েছি, নাকছাবিও পড়েছি, একটু অন্যরকমভাবে সেজেছি। এবং যেসব বন্ধুরা আছো আমার সঙ্গে, সঙ্গে থেকো, এরকমই থেকো, ভালো থেকো। মেন উদ্দেশ্য হচ্ছে ভালো থাকতে হবে। আমি ছোট ছোট বিষয় নিয়ে আনন্দে থাকতে পছন্দ করি, এবং নিজের মতো করে কতগুলো ভালো লাগার বিষয়কে আঁকড়ে ধরেই আমি থাকি। এবং আমার
তাতে আমি ভালো থাকি। সব সময় আমি যে দূরে দূরে যেতেই হবে, করতেই হবে, সেটা আমার পক্ষে সম্ভব হয় না। আমার যতটুকু শরীরে দেয়, যতটুকু আমার মনে দেয়, যতটুকু আমার সময়ে দেয়, আমি ঠিক ততটুকুই কাজ করতে ভালোবাসি, ততটুকুই করি। তাতে আমার সংসারটা সামলে আমি করি। ইচ্ছে আছে আগামীকাল বইমেলাতে যাওয়ার। তোমরা যারা লাইভ দেখছো বা পরে দেখবে, আর যদি আমি না যেতে পারি কালকে, তাহলে ভাববে নিভৃতেই থেকে গেলাম, এবছরটা হয়তো যাওয়া হলো না, ভিড়ে নয় নিড়েই থেকে গেলাম। তবে ইচ্ছে আছে কালকে আমার বইমেলাতে যাওয়ার। দেখি আমি করে উঠতে পারি কিনা, খুব ইচ্ছে আছে। অনেকটা দূর, অনেক অনেক দূর থেকে অনেক মানুষজন আসেন, কিন্তু ইচ্ছে আছে কালকে আমার বইমেলাতে যাওয়ার। চেষ্টা করব। আর আমি এইভাবে যে কাজগুলো করলাম এতদিন ধরে, কবিতার মধ্যে দিয়ে তোমাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। এই মুহূর্তে আমার নিবেদনে ছিল সুবোধ সরকারের কবিতা ফুসফুস। আরেকটি কবিতা পড়ছি সুবোধ সরকারের লেখা, কাকে বলে লং জার্নি। আমি সেই আশ্চর্য লোকটার কথা ভাবি যে কোনোদিন পাহাড় দেখতে যায়নি, যে কোনোদিন নদী দেখতে যায়নি, যে কোনোদিন মরুভূমি দেখতে যায়নি, যে কোনোদিন দুপা বাড়িয়ে এমনকি ময়নাপাড়ায় যায়নি। আমি সেই আশ্চর্য লোকটার কথা ভাবি যে প্রতিদিন পাহাড় দেখতে যেত, যে প্রতিদিন নদী দেখতে যেত, যে প্রতিদিন মরুভূমি দেখতে যেত। দেখতে দেখতে সে নিজেই হয়ে উঠল একটা উপত্যকা। এই দুই আশ্চর্য লোক 1000-2000 বছর বেঁচে থাকার পর একদিন সামনাসামনি এসে দাঁড়ালো। এ বলল, আরে তুমি? ও বলল, সে কি তুমি? যে কোনোদিন কোথাও যায়নি সে উনুন থেকে রুটি নামিয়ে বলল, আমি তোমাকে খুঁজছিলাম, আমি তোমাকে খুঁজছিলাম। যে সব দেশে গেছে, পিঠ থেকে রুকস্যাক নামিয়ে সে বলল, আমি তোমাকে আজীবন খুঁজে চলেছি, আমি তোমাকে আজীবন খুঁজে চলেছি। থ্যাংক ইউ মিঠু চক্রবর্তী। কেমন আছো? আমি ইচ্ছা আছে আমার কালকে বইমেলাতে যাওয়ার। অনেকেই বলছেন বইমেলাতে যাওয়ার জন্য, আমি সময় করে উঠতে পারছি না। কি সুন্দর প্রত্যেকে, অনেকেই আর কি প্রত্যেক দিন যাচ্ছেন, এতদিন অবধি গিয়েছেন। আমারই এখনো পর্যন্ত একটা দিনও যাওয়া হয়ে ওঠেনি। ইচ্ছে আছে কালকে যাওয়ার। কালকে যদি না যাওয়া হয় তাহলে আর এই বইমেলাতে আর যাওয়া হবে না। তোমাদের অনুষ্ঠান আছে? আচ্ছা, কোন মঞ্চে আছে ডিটেলটা আমাকে হোয়াটসঅ্যাপ করো বা এখানেও লিখে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এই হচ্ছে ব্যাপার আর কি। আর আমার সোনালির ইচ্ছে আমি নিয়ে যাব কালকে ওইটা, নারায়ণ সান্যাল মঞ্চটা। কত নম্বর গেটে কিছু জানো? তাহলে একবার দেখা করতে পারি। কটার সময় লেখো? আমার তো ইচ্ছে দুপুর বিকেলের দিকে যাওয়ার, কারণ রাত করলে না ওখান থেকে আসাটা খুব প্রবলেম হয়ে যায়, ট্রান্সপোর্টের প্রবলেম হয়ে যায়। এক্ষুনি যে কবিতাটি পড়লাম শুনলে তো, কাকে বলে লং জার্নি, সুবোধ সরকারের লেখা। আরেকটি সুবোধ সরকারের লেখা পড়ব, বিশিষ্ট কবি, তারপরে স্বরচিত কবিতা পড়বো একটা দুটো করে। গরমকাল পড়ে গেল, ফ্যান চলছে, তাই না? যা ঠান্ডা ছিল হঠাৎ করেই গরম পড়ে গেল। ওটা কোন গেটে? নারায়ণ সান্যাল মঞ্চটা কোন গেট দিয়ে ঢুকতে হবে একটু লিখে দাও, বুঝলে? আর কোন সময় সেটা লিখে দাও, তাহলে একবার চেষ্টা করতে পারি। 3 নম্বর গেট। আচ্ছা, কোন সময় হবে সেটা লিখে দাও। যদি একবার পারি, ধরো একটু দেরিতে গেলাম, দেরিতে আমিও যাওয়া হবে না, একটু তাড়াতাড়িই যাব, তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবো। 1 PM থেকে 2 PM। ও বাবা, বেশি বেশি তাড়াতাড়ি করেছো, 1 থেকে 2। লাঞ্চটা কোথায় করছো তাহলে?
চেষ্টা করছি, বুঝতে দাদা, তোমাকে সকালবেলা বেরোতে হবে, 11টার সময় বেরোতে হবে। ওই একটা টাইমের একটা ব্যাপার থেকে যায়, জানো তো। চেষ্টা করবো, দাঁড়াও, সবটা নিয়েই। হ্যাঁ, চেষ্টা করব, যদি নাও যেতে পারি না কিচ্ছু মনে করো না ওই সময়টা, কিন্তু কালকে যাওয়ার ইচ্ছে আছে, সবটা সামলে দেখি কতটা কি করতে পারি। আজকে 50টি পর্বে পৌঁছে গেলাম বলো, আর আমার আজকে অন্তিম পর্ব লাইভের। এই যে জার্নিটা শুরু হয়েছিল, কত বন্ধু বান্ধব, এই যে একটা প্রলংড একটা যে জার্নি শুরু হয়েছিল, আজকে 50টি পর্ব শেষ করছি এবং বিশিষ্ট কবি সুবোধ সরকারের কবিতাগুলো পড়ছি, আর এত ভালো লাগছে, তাই না। আরেকটি কবিতা পড়ি, তারপরে আমি স্বরচিত কবিতা পড়ব। একদিন অপরূপা ছিলে। নেলসন ম্যান্ডেলা হাতে খাবারের প্লেট নিয়ে যার পাশে এসে বসলেন, তিনি একজন ফর্সা টুকটুকে সাহেব, নাম পিটার। তিনি কালোদের মানুষ মনে করতেন না। হাত থেকে কাঁটা চামচ নামিয়ে তিনি নেলসনকে বলেছিলেন, মিস্টার ম্যান্ডেলা, a pig and a bird cannot sit together you eat. Cannot sit together to eat. ম্যান্ডেলা বলেছিলেন, ঠিক আছে, আমি উড়ে চলে যাচ্ছি, বলে অন্য একটা টেবিলে গিয়ে বসেছিলেন। আমরা কালো মেয়েদের আদর করে ডাকি কৃষ্ণকলি, কিন্তু খবরের কাগজে 10 পাতা জুড়ে বিজ্ঞাপন দিই প্রতি রোববারে ফর্সা পাত্রে চাই। কেউ কোনোদিন লেখেনি আমি কালো পাত্রে চাই। এটা তো ওই পিগ অ্যান্ড বার্ড কোম্পানির চাইতেও খারাপ। ওদের অত আলো, তবু আলো পৌঁছয়নি খাবার টেবিলে। আমাদের এত আলো, তবু আলো পৌঁছয়নি রবিবারে। ঘষলেই যেমন সুন্দরী হওয়া যায়, মানবী হওয়া যায় না, তেমনি সাহেব হলেই কাঁটা চামচে খেতে জানলেই ভদ্রলোক হওয়া যায় না। দ্বিতীয়া নও, তৃতীয়া নও, তুমি অদ্বিতীয়া। তুমি বুড়ো মায়ের পাশে একটা বিকেল হয়ে একটা সন্ধেবেলা বসে রয়েছ, মাকে খাইয়ে মুখ মুছিয়ে বিছানায় শুইয়ে গায়ে পাতলা একটা চাদর চাপিয়ে তারপর তুমি একটা বই নিয়ে বসবে। সাঁওতাল হও, আফ্রিকান হও কিংবা নিউ ইয়র্কে থাকো, কিচ্ছু যায় আসে না। তুমি একদিন অপরূপা ছিলে, আজ বুড়ো মায়ের পাশে তুমি অদ্বিতীয়া হলে। কবিতার কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ আছে। এটা কিন্তু ঠিক না, বলো? আমাদের মানসিক অবস্থার উন্নতি কতটা ঘটেছে আমরা নিজেরাই জানি না। আমরা কিন্তু এখনো ফর্সা ব্যাপারটার উপর খুব জোর দিয়ে থাকি। অনেকে আছেন শিক্ষা দীক্ষা, এই কবিতাগুলো যখন পড়ি, কবিতাগুলো যখন আত্মস্থ করি, একটা আলাদা অনুভূতি হয়। তাই জন্য তো বলছিলাম যে অনেক কিছু জিনিস আছে, একটু বই পড়তে হবে সবাইকে, অনেক পড়া কম আছে। আমি একটা এক্সাম্পল কিছুক্ষণ আগে দিয়েছি, যদি লাইভটা আবার প্রথম থেকে তোমরা কেউ দেখো বা শোনো, তাহলে তোমরা জানতে পারবে। ফিরে জীবনানন্দে অনুষ্ঠান আছে। হ্যাঁ, সুবোধদার লেখাগুলো সত্যিই খুব ভালো লাগে। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। প্রত্যেকটা মানে কবিতাগুলো অসাধারণ কবিতা। আমি আজকে একটু অন্যান্য কবিতা নিয়েছি যাতে লাইফটা খুব ভালো লাগে, চালিয়ে যাও। হ্যাঁ মিঠু, আমি 50টি পর্বই করবো গো, আর কারণ অন্যান্য কবিতা তৈরি করতে হবে না। তোমরা তো সবাই কবিতা তৈরি করছো, দেখো কতটা মঞ্চে পাবো সেটা বড় কথা। নিজে যদি আমি বলতে পারি না কবিতাগুলো, আমার ভাল লাগে, আমার নিজের ভাল লাগে, বিশ্বাস করো। আমি ধরো কোনো একটা কবিতা তৈরি করেছি এবং কবিতাটা নিজের জিভে আমি বলতে পারছি, আমি উচ্চারণ করতে পারছি, এটাতে আমি আনন্দ পাচ্ছি,
মেন তো আমাকে আনন্দ পেতে হবে, আমি এটাতে আনন্দ পাচ্ছি, মনে হয় নিজের একটা সম্পদ, আমার এইটা তো কেউ কেড়ে নিতে পারবে না। সত্যি কথা বলতে গেলে এটাতে আমি আনন্দ পাচ্ছি। আর এই প্রতিদিন রান্না করি, কিন্তু সেই রান্নাটা হয়ে যায়, সবার খাওয়া হয়ে যায়, পরে মনেও থাকে না কত কাজ করলাম। কিন্তু কবিতাটা যখন বলতে পারছি মঞ্চে, বলতে পারছি, আজকাল তো অনেক সুবিধে হয়ে গেছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি, ঘরের মধ্যে বলেও পোস্ট করতে পারি, বা একটু লনে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করে পোস্ট করতে পারি, এতটুকু জায়গা তো হয়ে গিয়েছে, বা ইউটিউবে দিতে পারি। কিন্তু যদি বলতে পারি না কবিতাটা, আমার না আনন্দ হয়, জানো তো। এই আনন্দটাই আমাকে বাঁচিয়ে রাখে, আমার অন্যান্য কাজগুলো করার যে একটা তাগিদ বা স্পিড। সত্যি কথা বলতে গেলে আমি যখন কবিতাগুলো বলি এবং বলতে পারি, আমি তো কোনোদিন ভাবিও নি আমি কোনোদিন বন্দে মাতরমটা বলতে পারবো। সত্যি কথা, আমাকে বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস বসু মহাশয়, উনি আমাকে হেল্প করেছিলেন কিভাবে ধীরে ধীরে উচ্চারণ করতে হবে। প্রথমে বলেছিল, শোন তুই গানটা শোন, তুই বারবার গানটা শোন, যে সবসময় গানটা শোন, তাহলেই তুই বুঝে যাবি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, এই যে বলার যে একটা ভেতর থেকে যা আসবে নাভি থেকে, তুই গানটা বারবার শোন, দেখবি তুই ঠিক উচ্চারণ করতে পারবি। তা আমি গানটা অনেকবার শুনেছি। ত্বং হি প্রাণা, শরীরে বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমল কমল দল বিহারিণী, বাণী বিদ্যাদায়িনী, নমামি ত্বং, নমামি কমলম আমলম মাতুলং, সুজলং সুফলং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই যে একটা উচ্চারণটা, হ্যাঁ, আমি ভাবছিলাম আমি ঠিকঠাক পারবো তো, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলতে পারবো তো, এইসব একটা সংশয় ছিল। কিন্তু দেবাশিস বসু মহাশয়, উনি আমাকে কাজটা সহজ করে দিয়েছেন। একজন তো পেছনে হাত রেখেছেন, একজন তো মাথার উপর হাতটা দিয়েছেন, বলেছেন তো তুই পারবি, তুই গানটা বারবার শোন, তুই পারবি। এতটুকুও তো অন্য কেউ এসে বলেনি যে তুই কর, পারলে বলবে যে করিস না, না করলেই ভালো। মানে যত রকম ভাবে আমি যাতে না করতে পারি সে চেষ্টা। এই যে কিছু কিছু বন্ধুরা তোমরা লাইভে আসো, তোমরা যে আমাকে বলো করো, লাইভটা করছো, ভালো হচ্ছে, এটাতে আমি আনন্দ পেয়েছি। এবং অলরেডি আমি 50টি পর্ব করে ফেলেছি। কিছুদিন আগে আমি একটা মাইক্রোফোনেই, মানে একটা 26শে জানুয়ারিতে একটা কবিতা আবৃত্তি করলাম, আবৃত্তি ঠিক নয়, স্বরচিত কবিতা বললাম, সেটা হচ্ছে গর্ভধারিণী মা। তা আজকে আমি যে কবিতাটি পড়ব, সেই কবিতাটির নাম হচ্ছে লালন করে যাই, স্বরচিত কবিতা। এই সোনালীর ইচ্ছে বইটিতে রয়েছে। একটু পড়ি, তোমাদের কাছে একটু ভাগ করে নি, তাই না? আমি লালন করে যাই, আমি লালন করে যাই হৃদয়ের প্রদীপ, অন্ধকারে মেলে ধরি যে সত্যের রূপ, নিভৃত সন্ধ্যায় আসে মায়ার হাতছানি, তবু আমার চলাচলে আপন গগনে। আমি লালন করে যাই ভালোর পথ চলা, মানুষের মাঝে খুঁজি মুক্তির কোলাহল, পথে পথে মেলে ধরি মানবতার ডালি, সব কষ্ট বুকে নিয়ে মিশে যাই খালি। আমি লালন করে যাই অনন্ত প্রেমের বাঁধন, বিশ্বাসে গড়ি আমি সত্যের সাধন, জীবনের রঙে আঁকি ভালোবাসার ছবি, আমি লালন করে যাই এই অনন্তের রবি। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যে ভালো লাগছে, তোমাদেরকে যে ভালো লাগাতে পেরেছি, অন্তত কয়েকজন মানুষকে যে আমি ভালো লাগাতে পেরেছি আমার এই লাইভ অনুষ্ঠানটা, তাতেই আমি আনন্দিত।
আচ্ছা, আরেকটি কবিতা পড়বো। হ্যাঁ, সুবোধ সরকারের কবিতা আরেকটি পড়বো। রাত 12:10। রাত 12:10 যে ট্রেন হাওড়া থেকে 101, 102, 103 থেকে যখন ছাড়ছে, আমি তখন একা। ভাবছিলাম সঙ্গে যদি থাকতে তুমি, কি করে হবে তুমি তখন অমরাবতী। তুমি তখন গোলাপ হয়ে উড়ে চলেছ, আমি তখন হাওড়া থেকে, আমি তখন শিরিটি থেকে, আমি তখন সিটি কলেজ থেকে। বৃষ্টি হতে পারে না, তাই সঙ্গে নেই ছাতা, কিন্তু অনিবার্য আমি খুলেছিলাম ছাতা। রাত 12:10 তো আর অমরাবতী যায় না কেউ, মরতে যায়, কিন্তু ছাতা মাথায় দিয়ে মরতে যায় কেউ। আমার কথা শোনোনি তুমি 20 বছর, এবার তবে শোনো। রাত 12:10 এই যে আমি ছাতা দিলাম তোমার হাতে, খোলো, আমায় নাও ছাতার নিচে। আরেকটি কবিতা পড়ছি। কবিতাটির নাম মায়ানমার। ভোরের আলো আসার আগে, জোয়ার জল ছোঁয়ার আগে, শিশিরে হাত মোছার আগে, যে শিশু আজ মৃত মায়ের ব্লাউজ খুলে করছে পান, কি নাম তার? কি হবে তার নামে? সেনাবাহিনী নামার আগে, বুলেট ছুটে আসার আগে, তোমার ছেলে কাঁদেনি মাগো? পালাতে গিয়ে থামে, এখনো ঠিক জানে না তুমি ওভাবে কেন শুয়ে রয়েছ কলা পাতায়, ব্লাউজ খুলে তোমার স্তনে। যে শিশু আজ তোমার স্তনে মুখ লাগায়, কোথায় সেই করুণা মাগো? কোথায় সেই দুধ? অতল থেকে উঠতে থাকে, মায়ানমার পুড়তে থাকে, গর্ভ থেকে বেরোতে থাকে কেবল বুদবুদ। এই লাইন, 4টে লাইন, অসাধারণ লাইন। কোথায় সেই করুণা মাগো? কোথায় সেই দুধ? অতল থেকে উঠতে থাকে, মায়ানমার পুড়তে থাকে, গর্ভ থেকে বেরোতে থাকে কেবল বুদবুদ। কি লাইন! কবিতাটির নাম মায়ানমার, লিখেছেন বিশিষ্ট কবি সুবোধ সরকার। দুটো ছোট ছোট কবিতা পড়ি, তারপর স্বরচিত কবিতা পড়ব, ঠিক আছে? 50টি পর্ব করতে পেরেছি, আজকে আমার অন্তিম পর্ব, 50টি পর্বের সমাপ্তি। আমি বলেছিলাম 50টি পর্ব আমি করব। দেখতে দেখতে অনেকগুলো মাস ধরেই আমি এই লাইফটা চালিয়ে গেলাম তোমাদের ভালোবাসায়, এবং যেতে ইচ্ছে করছে না 50টি পর্ব করে, কিন্তু অনেক অন্যান্য কাজও তো আছে। একটা নেশার মতো হয়ে গিয়েছিল তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতা, তোমাদের কথা, তোমাদের বার্তা, তোমাদের মেসেজ, সবটা নিয়েই আমি পথ চলেছি এতগুলো দিন। কিন্তু থামতে তো সবাইকেই হয় একটা না একটা সময়। তা আমি 50টি পর্বেই থামবো, এবং আশা রাখি কোনো না কোনো সময়, হয়তোবা এবছরের শেষে বা আগামী বছরে আবার হয়তো কোনো সময় লাইভের সিরিজ আনবো। আর দেখা যাক কতজন আমার সাথে থাকেন। আমার ইচ্ছে তো আছে একটা ছোট্ট অনুষ্ঠান করার, এবং সবাই পাশে থাকলেই হবে, ঠিক আছে? আমার পক্ষে একা তো সম্ভব নয় করা। সম্বর্ধনা দিতে, অনুষ্ঠানের আয়োজন করতে টাকা লাগে, অর্থের প্রয়োজন হয়।
সেটা তো জোগাড় করতে হবে, তাই না? দেখা যাক। ছোট্ট একটা কবিতাটির নাম হচ্ছে ফু, সুবোধ সরকারের লেখা। ধরেছ তুমি দুরন্তকে, বলতে দাও বলুক লোকে, তাতে আমার ফু। যন্ত্রণাটা হচ্ছে হোক, বাঁচতে হলে করোনা শোক, কোকিল ডাকে কো। আরেকটি ছোট্ট কবিতা, কবিতাটির নাম নুন। গগনতলে যার খেয়েছ নুন, মা বাপ তুলে তাকেই তুমি খিস্তি করো, তাকেই তুমি খিল্লি করো, এটাই তোমার গুণ। পড়লাম দুটি কবিতা, এবার স্বরচিত কবিতা পড়ি। নমস্কার মোহাম্মদ নবীর ইসলাম, নমস্কার নমস্কার, কেমন আছেন? ভালো আছি। শুভ বিকেল, শুভ বিকেল। আর খুব সুন্দর, তাই খুব সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি যে কবিতাটি পড়ছি সেই কবিতাটি আমার লেখা। আর আজকে আমার অন্তিম পর্ব লাইভ। যারা যারা আসনি এখনো, জানি না লাইভে নোটিফিকেশন গেছে কিনা, ফটাফট লাইভে চলে আসো, কারণ আর তো লাইভে আসতে পারবো কিনা আমি জানি না। এখন কমেন্ট করছি, হ্যাঁ নিশ্চয়ই কমেন্ট করো। মোহাম্মদ নবীদ ইসলাম কমেন্ট করো। আজকে আমার লাইভের অন্তিম পর্ব, 50টি পর্ব পৌঁছে গেলাম। প্রচুর কাজ, প্রচুর অন্যান্য কাজ থাকে, তার মধ্যে থেকেও আসা লাইভে। হ্যাঁ, তোমরা বুঝছো তো বন্ধুরা, একটি ঘন্টা বের করাটা কিন্তু বেশ চাপের হয়। হ্যাঁ, 50টি পর্ব আজকে আমার সমাপ্তি ঘটবে। ঠিক আছে, আবার কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন হয়তো সোনালি অসময় আড্ডার সঙ্গে সোনালি আসতেও পারে। আপাতত আজকের দিনটা অন্তিম পর্ব। আজকে যে কবিতাটি পড়ব সেটা স্বরচিত, সেটা নাম হচ্ছে চালচিত্র। প্রেক্ষাগৃহে আধার নামে জ্বলে ওঠে আলো, পর্দার আড়ালে কত স্বপ্নের পালক ঝালাই, কখনো হাসি কখনো কান্না বয়ে যায় ঢেউ। মানুষের জীবন খোঁজে পর্দায় আশ্রয়। নির্মল রোদ্দুর কিংবা বৃষ্টি অথবা মেঘলা দিন, কাঁচের মতো ভেঙে যায় কল্পনার আড়াল। সত্য মিথ্যের মাঝে গড়ে তোলা দালান, প্রতিটি দৃশ্যে জীবন খুঁজে নেয় আরেক পাল। আলো ছায়ার ছন্দে বাজে হৃদয়ের লাভ ডাব, প্রতিটা মুখ যেন চেনা এক চিত্রপট। কারো সাফল্য, কারো হাহাকার ভরা অভিমান, গল্পের আড়ালে চাপা পড়ে বেদনার নীরব পট। শেষ হয় যখন গল্প, নেমে আসে স্তব্ধতা। সিটের মাঝে পড়ে থাকে অনুভূতির ছাপ। চালচিত্রের গল্পে মেলে আমাদের কল্পনা। এখানে মানুষ হারায় নিজেকে খুঁজে নিয়ে বারবার। এই লাইনটা শুনুন, এখানে মানুষ হারায় নিজেকে খুঁজে নিয়ে বারবার। এই লাইনটা কিন্তু খুব সুন্দর। আমি যখন লিখেছি, আমার বড় দিদিভাই পারবে আগামী দিনে 100 এপিসোড হবে। আমি কিছু জানি না, আমি চাই বড় দিদিভাই আছে বলে সুন্দর কবিতা শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। 100টা এবার এখন আর করবো না। আমার আজকে 50টি লাইভ আমি উদযাপন করি। আমি আবার যখন পরে একটা সিরিজ আবার আনবো, হয়তো 6 মাস পরেও আসতে পারি, ঠিক আছে? তখন আবার হয়তো লাইভ আমি 51 পর্ব থেকে শুরু করব, কিন্তু তখন আবার আরো 50টা করবো, ঠিক আছে? আপাতত কিছু সময়ের জন্য বিরতি নিই, আবার আসবো। কি আছে, নেশার মতো হয়ে গেছে, তোমাদের পাচ্ছি এখন। অনেকদিন ধরে তো করলাম লাইভ অনুষ্ঠান, তাই না? আর আমি কিছু জানি না, বর্তমান সমাজের সাথে একদম সঠিক কবিতা শুনতে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। এই কবিতাটির নাম হচ্ছে চালচিত্র, স্বরচিত কবিতা। আচ্ছা, আরেকটি কবিতা পড়ি। হ্যাঁ, আমার লেখা আরেকটি কবিতা পড়ি, তারপর আবার সুবোধ সরকারের কবিতা পড়ব।
পবিত্র সম্পর্ক কবিতাটির নাম। হ্যাঁ, এখন করতে বলছো না, আচ্ছা ঠিক আছে, এখন করতে বলছো না, হ্যাঁ নিশ্চয়ই আমি পরে করব। ঠিক ঠিক ঠিক, একদমই তাই, একদমই তাই। বলো, শুভ সরস্বতী পুজো। হ্যাঁ, আজকে তো অনেকে যারা গতকাল সরস্বতী পুজো করেছে, আগামী দিনে 100 পর্ব হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আগামী দিনে হবে, হবে নিশ্চয়ই হবে, তোমরা পাশে থাকো, হবে। কতজনের কাছে পৌঁছে গেলাম বলো তো এই লাইভের মধ্যে দিয়ে? সত্যি একটা ভালো লাগা ঘিরে থাকে, ভালো লাগা, ভালোবাসা, সবটা নিয়েই তোমরা যে আমাকে ভালোবেসেছো, তোমরা আমাকে ইনবক্স করেছো, তোমরা আমাকে কবিতা পাঠিয়েছো, তোমরা আমাকে সম্মান দিয়েছো, তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, সবটা নিয়েই একটা আমার বৃত্ত গড়ে উঠেছে। সেই বৃত্তের পরিধি ধীরে ধীরে অনেকটাই বেড়ে গেছে, তার তো নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, আমি ছোট ভাই হিসেবে আবদার করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগামী নিশ্চয়ই, আমি কিছু আমি জানি না, চাম্বা সুন্দর কবিতা। আচ্ছা, নিশ্চয়ই, নতুন অনেক কমেন্টস আসছে, আপনি ফ্রি ফেসবুকে কাজ করেন? নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ, না না, আপনার কোনো কমেন্ট ভুল হয়নি, কোনো কমেন্ট ভুল হয়নি, ঠিক ঠিক, আপনি তো আমার ভালোই চাইছেন। আচ্ছা, কবিতাটির নাম হচ্ছে পবিত্র সম্পর্ক। হ্যাঁ, স্বরচিত কবিতা। পবিত্র সম্পর্ক। পবিত্র সম্পর্ক স্নেহের বন্ধন, প্রেম আর বিশ্বাসের মধুর স্পন্দন, হৃদয়ে হৃদয়, হাতের পরশে অদৃশ্য সুতোয় বাঁধা অমূল মর্মে, স্বার্থহীন ভালোবাসা, নিঃস্বার্থ চাহনি, কাঁধে কাঁধ রেখে চলার ইচ্ছা অহর্নিশি। দুঃখের আধার, সুখের আলোয় জীবনটা জুড়ে পাশে থাকে যেই, সময়ে সময়ে মনের মেলবন্ধন, বিরহে ব্যথায় অনন্ত সঙ্গম, পবিত্র বন্ধনে মিলিত প্রাণ, শ্রদ্ধা ও স্নেহে গড়া সেই সম্পর্কের গান। কবিতাটির নাম পবিত্র বন্ধন। আমি চাই দিদি, ফেসবুক আপনি জীবনে আমাকে ছোট ভাই, আরে বাবা ঠিক আছে, আপনি ভালো থাকুন। মেন হচ্ছে ভালো থাকতে হবে, জানেন তো, আমাদের সবাইকে ভালো থাকতে হবে, প্রতিদিন এক্সারসাইজ করে, পড়াশুনো করে, যেরকমভাবে একটা মানুষ ভালো থাকতে পারে তার মতো করে সবাইকে সবার মতো করে, নিজের নিজের একটা পরিধি আছে তো, নিজের নিজের একটা করো, যে যার মতো করে ভালো থাকো। আরেকটা স্বরচিত কবিতা পড়ি, তারপর আবার বিশিষ্ট কবি সুবোধ সরকারের কবিতা পড়বো, কেমন? কবিতাটির নাম আড়াল। আড়ালে থাকে কত কথা, কত অজানা ব্যথা, মনের গভীরে লুকানো একা একা কাঁদা, চোখের জলে বয়ে যায় না বলা সব গল্প, স্বপ্নগুলো ভেঙে যায় যেন ভাঙা কাঁচের মতো। আড়ালে থাকে যত স্মৃতি, যত আশা ভরসা, হারিয়ে যাওয়া দিনগুলো, ভুলে যাওয়া প্রতিশ্রুতি। দৃষ্টির আড়ালে থাকে হৃদয়ের সবটুকু ব্যথা, মুখের হাসির পেছনে লুকায় যে বিষণ্ণতা। আড়ালে থাকে ভালোবাসা, হয়তো অপূর্ণ চাহিদা, হৃদয়ের গভীরে জমে থাকা সেই না বলা কথা। আড়ালেই হয় সুরক্ষিত সেসব ভাঙা সেতু,
যে সেতুতে পা দিলে ভেসে যেত স্মৃতির রথ, আড়ালেই রয়ে যায় সকল সুর আর ছন্দ, যে আড়াল ভেঙে গেলে হারিয়ে যেত বোধের গন্ধ। দিদিভাই অনলাইনে মাসিক বেতন নিয়ে আমাদের আপনার মূল্যবান সময় দিয়ে শেখাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, একদমই তাই। আচ্ছা ঠিক আছে, অনলাইনে আমি নিশ্চয়ই শেখাবো, আমার কোনো অসুবিধা নেই। যারা শিখতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে ইনবক্সে। আমি অনলাইনের ক্লাস আমি নিই, আমার দুটো বাচ্চা আছে, আমি নিশ্চয়ই শেখাবো। আপনারা যারা ইচ্ছুক অবশ্যই আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? বিশিষ্ট কবি সুবোধ সরকারের আরেকটি কবিতা, দুজন দেবশঙ্কর। একজন দেবশঙ্কর ঘুমিয়ে পড়ে, একজন দেবশঙ্কর তার চুলে বিলি কেটে দেয়। একজন দেবশঙ্কর খেতে বসে, একজন দেবশঙ্কর তাকে জল এনে দেয়। একজন দেবশঙ্কর আঘাত নিয়ে বাড়ি ফিরে আসে, একজন দেবশঙ্কর মুছিয়ে দেয় তার ক্ষতস্থান। একজন দেবশঙ্কর সব পুরস্কার ফেলে দেয় গঙ্গায়, তীরে দাঁড়িয়ে বলে, যা যা তোরা যা, কাজ করতে দে। একজন দেবশঙ্কর সম্রাটের জামা পরিয়ে দেয়, জুতো পরিয়ে দেয়, বলে, যশ তোমাকে ডাকছে, গিরিশ ঘোষ তোমাকে ডাকছেন। একজন দেবশঙ্কর সব পেয়েও ফকিরের মতো দাঁড়িয়ে আছে মাঠে। একজন দেবশঙ্কর হেলিকপ্টার নামিয়ে বলল, এসো, এটা তোমার জন্য। একজন দেবশঙ্কর দরজা খুলে উঁচু একটা তারার ভেতর বসল। একজন দেবশঙ্কর বলল, ওই নক্ষত্রের নাম উইঙ্কেল টুইঙ্কেল। একজন দেবশঙ্কর হাস্তার পায়ে ব্যথা, হাঁটতে পারছে না। একজন দেবশঙ্কর বলল, আজ আমি তোমার পা। কিন্তু আমার প্রশ্ন হলো, দুজন কি করে দেবশঙ্কর হয়? আমি তো জানতাম এতদিন একজনই দেবশঙ্কর হয়। দারুণ কবিতা, তাই না? একটা মানুষের মধ্যেই কিন্তু দুজন চরিত্র রয়েছে। খুব ভালো লাগছে তোমাদের কমেন্টসগুলো পড়তে। একদম এই কবিতাটা শুনে বুঝতে পারছি আমার দিদি নিঃস্বার্থভাবে আমাদের 50 দিন ধরে কবিতা শুনেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তাই না? লক্ষ্মীর পাঁচালীটা পড়ি, সুবোধ সরকারের লেখা।
কবিতা লক্ষ্মীর পাঁচালী। আজকে খুব ভালো ভালো কবিতা পড়ছি, তাই না? আচ্ছা, একটু অন্য ধরনের কবিতাটা পড়ছি। যে দেশ তার লেখক আর কবিকে খুন করে, যে দেশ তার লেখক আর কবিকে খুন করে, দুবার স্নান করে না কেউ এক নদীতে, তুমি এসেছো নিতে, কিন্তু তুমি আবহমান ভিখিরি। নদীতে স্নান না করে আমি তোমায় নিয়ে ফিরি, তোমাকে নিয়ে ফিরি পাড়ায়, উড়ি আকাশ পথে। কালপুরুষ কালপুরুষ কই, আমার হাতে বই ছিল না, তোমার হাতে বই। যদি পুলিশ ধরে গাছের নিচে শিউলি, আজও আমার মন কেমন করে, আবহমান ভিখিরি। তোমাকে নিয়ে ফিরেছিলাম, তোমার হাত ধরেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম বলে এখনো আমি কলকাতায়, এখনো আমি আমেরিকায়, এখনো আমি কৃষ্ণনগরে ভালোবাসার শিয়রে থাকি দাঁড়িয়ে। মাটিতে ফেলে যেও না, ওগো যেও না হাত মারিয়ে। একটা লাল গোলাপ, একটা রুটি, একটা ধুধু হাসি, এই তো চেয়েছিলাম। কাঙাল আমি রয়েছি হাত বাড়িয়ে, এসেছো তুমি অতর্কিতে। মরুভূমির ভীষণ শীতে আমি তো ভয়ে কাঁপছিলাম, বালির ঝড় ঘূর্ণিতে তোমার লাল চূর্ণিতে যা থাকে বলে ঝাঁপ দিলাম। গরুর আধার আছে আমাদের নেই, গরুর সম্মান আছে আমাদের নেই, গরুর সকাল আছে রাত্রি আছে আমাদের নেই, গরুর রাষ্ট্র আছে আমাদের নেই, ইউপি বিহার আছে আমাদের নেই, গরুর গোয়াল আছে শীততাপ নিয়ন্ত্রিত আমাদের নেই। শিশু মৃত্যু মৃত্যু নয়, চাষী মৃত্যু মৃত্যু নয়। আমরা বিহার, আমরা গোরখপুর, আমরা কন্নড়। ফ্রিজে যদি মাংস রাখো তোমাকেও মাংস করা হবে। গরুর আধার আছে আমাদের নেই, অক্সিজেন আছে কিন্তু আমাদের নেই। সেদিন রাতে বৃষ্টি হলো গোরখপুরে, সেদিন রাতে বন্ধ হলো আজান, দেয়নি কেউ প্রদীপ গাছতলাতে, সেদিন রাতে কেউ শোনেনি গান। মধ্যরাতে ঝিঝি পোকার ডাক, নদীর জলে নেমেছে অবসাদ, অরন্ধন অরন্ধন অরন্ধন, মধ্যরাতে অর্ধমৃত চাঁদ। সেদিন রাতে কোকিল ডেকেছিল, সেদিন রাতে ফোটেনি কোনো ফুল, নিরীহ আর নিষ্ঠুরের খেলা, কোথাও কেউ করেনি কোনো ভুল। ভুল করেছিল জন্মেছিল যারা, রাষ্ট্র ভুল করতে পারে নাকি? ছেলে মরেছে, কাঁদলে খাবে মার, ভয় লুকিয়ে আমরা বেঁচে থাকি। আকাশ জুড়ে মৃত্যু শিশুর ছাই, গোরখপুরে চলো ঘুমাতে যাই। আং সান সুকি, আপনাকে নোবেল শান্তি দিয়েছিলাম আমরা, সেটা আজ ফেরত নিয়ে মানভূম জেলা থেকে জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে যে মেয়েটির পালামোর দিকে চলেছে, তাকে দেওয়া হলে মনটা ভরে উঠত অষ্টমীর আকাশের মতো। ঘাড়ে একটাকে, কাঁধে একটাকে গুঁজে মেয়েটি চলেছে ওদের বাবাকে খুঁজে। ঘাড়ে একটাকে, কাঁখে একটাকে নিয়ে কলমি চলেছে নোংরা রাস্তা দিয়ে। ভেবে দেখুন তো কি করে কলমি পারে। একটা ছেলেকে বসালো নদীর পাড়ে, একটা ছেলেকে কোলে নিয়ে ডুব দিল আঁচল জড়ানো চালটা 2 টাকা কিলো। দুটো কাঁধ যেন সাঁওতাল পরগনা, দুটো স্তন যেন পাথরে পাথরে সোনা। ছেলে দুটো তার ঘাস পাতা খেয়ে আছে, কিচ্ছু চায় না তবু পৃথিবীর কাছে। এত আছে তবু আমরা এখনো চাই আরো বাড়ি গাড়ি, আরো জমি যেন পাই। একটাকে ঘাড়ে একটাকে কাঁখে গুঁজে বনে জঙ্গলে চলেছে রাস্তা খুঁজে। এই মেয়েটিকে আসুন প্রণাম করি, এই তো আসলে ডানা কাটা সুন্দরী। বাড়ির সামনে মাস্টার মশাইয়ের নলিকাটা শরীর পড়ে থাকতে দেখে অ্যারিস্টটল থমকে দাঁড়ালেন। আমিও দাঁড়িয়েছিলাম সেখানে ঠিক 2400 বছর পরে। 3টে বুলেট নিয়ে পড়েছিলেন একজন সাংবাদিক। সেদিন অ্যারিস্টটল বলেছিলেন, যা বলেছিলেন 1 ইঞ্চি উপরে উঠতে পারেনি রাষ্ট্র, 1 ইঞ্চি নিচেও নামতে পারেনি তারা।
যে দেশ তার লেখক আর কবিকে খুন করে, সে দেশ অনিবার্যভাবে না খেতে পেয়ে মরে। অপূর্ব লাইন, অপূর্ব লাইন। আমি আমার লাইফটা শেষ করব আমার লেখা একটি কবিতা, একটি বা দুটি কবিতা, মৃত্যু চিরন্তন সত্য, এই কবিতাটির মধ্য দিয়ে। হয়তো আমি এটি আজকের অন্তিম পর্বে, লাইভের অন্তিম পর্বে অন্তিম কবিতা পড়তে পারি, অথবা আরেকটি কবিতা পড়তে পারি। কবিতাটির নাম মৃত্যু চিরন্তন সত্য। মৃত্যু চিরন্তন সত্য এক, নীরবে আসে সে মিছে, নীরবে আসে সে মিছে। রাত্রি শেষের দিনের মতো, জীবন শেষের তত। কেউ বোঝে না, কেউ মানে না, চিরকাল যে থাকবো না। পথ চলতে দেখা হবে শেষের শেষে, নীরব রবে। গগন জোড়ে তারা যখন, তখন শুধু নির্বাক মন। চলে যেতে হবে জানি ঠিক, রেখে যেতে চিহ্ন একদম নিখুঁত। অবিরাম এই চক্র ঘোরে, জন্ম নিলে মরণ পরে। হৃদয় জুড়ে ব্যথা রাখে, তবু মৃত্যুই জীবনের বাঁকে। মেনে নিতে হয় সত্য তবু, মৃত্যুই জীবন, শেষ কথা সব। মৃত্যু চিরন্তন চিরদিন, ধীরে আসে নীরব বাণী শোনায় ঋণ। স্বপ্নেরা সব মিলায় শেষে, বেলা শেষে নীরব নিশীতে এসে। ফুল ফোটে যে ঝরে পড়ে, চিরকাল তো থাকে না রে। দিন ফুরালে রাতও আসে, জীবন থামে একদিন শেষে। কেউ আসে কেউ যায় চলে, এই জীবনের মায়ার তলে। নতুন সূর্য উঠবে যবে, পুরনো স্মৃতি বিলীন হবে। মৃত্যু শেষে কি থাকে তবে, নতুন জীবনের হাত ছানি রবে। জীবন মৃত্যুর খেলা অবিরাম, শেষের পরেও থাকে না বিরাম। মৃত্যু চিরন্তন সত্য আমরা জানি, এবং শেষ কবিতা থাকবে আজকের দিনে। 50টি পর্ব শেষ করতে চলেছি, আর মাত্র 2 মিনিট আমি বলে যাব এই কবিতাটি পুনর্জন্ম। ঠিক আছে, পুনর্জন্ম দিয়ে আজকে আমার লাইফটি শেষ করব। 50টি পর্বের সমাপ্তি ঘটবে। জন্মান্তরের খেলায় আসে মানুষ, আসে যায় সে ভাসে। জীবন যেমন নদীর স্রোতে, নব বসন্ত আসে জোটে। মৃত্যু মানে শেষ নয় কভু, আসবে ফিরে নতুন ঋভু। রাত শেষে প্রভাত আসে, তোমায় আমি সেথায় হাসি। ফুল ফোটে ঝরে যায় পথে, আবার ফোটে প্রাণের স্রোতে। মৃত্যুর পরে নতুন ভোর, চক্র ঘুরে আসে দৌড়। মানুষ নয় চিরকালীন, সৃষ্টির স্রোতে হয় বিলীন। মরেও থাকে জীবনের আশা, জন্ম জীবন চির নতুন ভাষা। পুনর্জন্ম নতুন আলো, সেথায় সবাই পায় এক জীবনের এই চিরচক্র। নতুন জন্ম নব উৎসব, জীবন গেলে আসে ফিরে। আবার যাত্রা অশ্রু নিয়ে, নতুন ভোরে নতুন সূর্য, নব স্বপ্নের রঙে ভরে। ফুলের মতো ঝরে গিয়ে ফিরে আসে স্নিগ্ধ হয়ে। শেষের পরে শুরু রচনা, চক্র চলে সৃষ্ট পথে। শূন্যতারি গভীর তলে, আলো খোঁজে নীলিমা চলে। আসে মরণ আসে বাঁচা, ফিরে আসে হৃদয় কাঁপা। পুনর্জন্ম জীবন খোঁজে, আলোক মাখে নতুন যোগে। চক্র ঘুরে স্বপ্ন নিয়ে, নব আশার ডাকে চলে। নমস্কার, আজকে আমার 50টি পর্বের সমাপ্তি ঘটল। অসময় আড্ডার সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান এসেছিলাম 1 ঘন্টা আগে, এবং দেখতে দেখতে আমি তোমাদের সঙ্গে থাকলাম। 50টি পর্ব আমি করলাম, 50টি লাইভ আমি করলাম।
আমার খুব খুব আনন্দ হচ্ছে তোমাদের সঙ্গে যে এতগুলো দিন কাটিয়েছি, একটা জার্নি চলেছিল এবং আমরা একে অপরের সঙ্গে ছিলাম এই কটা দিন, এবং তোরা আপনারা ভালোবেসেছিস আমার এই লাইফকে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুককে আমি বেছে নিয়েছিলাম আমার এই লাইভের মধ্য দিয়ে বার্তা পৌঁছে দেওয়ার জন্য, এবং কবিতার মধ্য দিয়ে, অনুগল্পের মধ্য দিয়ে, ছোট নাটিকার মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি অনেক বার্তা পৌঁছে দেওয়ার, এবং অনেকে উপকৃত হয়েছেন, অনেকে শুনেছেন, অনেকে আমাকে সাধুবাদ জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং পাশে থেকেছেন, সেটাই সবচেয়ে বড় কথা। আর আজকে আমি শেষ করছি তোমাদের ভালোবাসা পেয়ে, তোমাদের আন্তরিকতা পেয়ে। অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান 50টি পর্বের সমাপ্তি ঘটালাম, এবং হয়তো কোনো দিন, কোনো সময়, কোনো দিন, কোনো বা রাস্তাঘাটে দেখা হয়ে যেতে পারে। আবার হয়তো তোরা আমার এই লাইভ নিয়ে কথা বলবেন, এটা আর্কাইভে থেকে যাবে। ফেসবুককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অনলাইনে যারা ক্লাস করতে চাও তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো ইনবক্সে। আমি পথ চলবো তোমাদেরকে সঙ্গে নিয়ে, ঠিক আছে? সবাই ভালো থেকো। ইচ্ছা আছে আগামীকাল বইমেলা যাওয়ার, যদি না যেতে পারি ভাববে আমি ভিড়ে নয় নিড়ে থাকি, এটাই আমার জীবনের ট্যাগলাইন হয়ে দাঁড়াবে। চেষ্টা করব, হ্যাঁ, আমি কথা দিচ্ছি, যদি আমি সবকিছু সামলে উঠতে পারি আমি আগামীকাল বইমেলাতে যাচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হতেও পারে, ঠিক আছে? অনেক বন্ধুরা আছে তো, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কবি বন্ধুরা রয়েছেন, বাচিক বন্ধুরা রয়েছেন, তারপরে অভিনয় জগতের বন্ধু বান্ধবরা রয়েছেন। সবার সঙ্গে দেখা করতে ইচ্ছে করে, ভীষণ ইচ্ছে করে সবার সঙ্গে দেখা করতে, কিন্তু শরীরে দেয় না, অতটা দূর যেতে হবে তো। চেষ্টা করব, ঠিক আছে? ভালো থেকো তোমরা সবাই। তোমাদের ভালো কাজের সাপোর্টে আমি সব সময় আছি, পাশে না থাকলেও আমি কিন্তু মানসিক দিক দিয়ে তোমাদের সঙ্গে আছি। টাটা, সবাই ভালো থেকো, টাটা।